সুপ্রিয় দর্শক, টেবিল টক অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সে দুটি বিষয় হচ্ছে যে সম্প্রতি আপনারা জানেন যে ধানমন্ডি ৩২ নম্বরের শেখ মুজিবুর রহমানের বাড়িতে ভাঙচুর হয়েছে এবং সেখানে অনেক কিছু ঘটেছে। এর পরপরই গাজীপুরে আপনার সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকাম মোজাম্মেল হকের বাড়িতে হামলার ঘটনা ঘটেছে এবং সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতাকর্মীদের উপরে হামলার ঘটনা ঘটেছে। এ সমস্ত বিষয় একেবারে খুব সাধারণ পর্যায়ে থেমে থাকেনি। এই বিষয়গুলো যেমন জাতীয় রাজনীতিতে ঝড় তুলেছে, তেমনি আঞ্চলিক পর্যায়ে সেটা বিশেষ করে ভারতের রাজনীতিতেও একরকমের আলোড়ন তুলেছে। আমরা দেখেছি যে এই ঘটনার পরে ভারতের পক্ষ থেকে শেখ মুজিবুর রহমানের বাড়িতে যে ভাঙচুরের ঘটনা ঘটেছে এই ব্যাপারে ভারতের পক্ষ থেকে রাষ্ট্রীয়ভাবে কথা বলা হয়েছে। তারা এ নিয়ে নানামুখী কথা বলছে। তো এই সমস্ত বিষয় নিয়ে আমরা আজকে টেবিল টকে কথা বলবো। আজকে টেবিল টকে আমাদের সাথে রয়েছেন তিনজন অতিথি। রয়েছেন আমাদের সাথে অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল রুকনউদ্দিন, সাথে রয়েছেন সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক রাশিদুল ইসলাম এবং আমাদের সাথে এই আলোচনায় যুক্ত হচ্ছেন স্টুডিওতে সরাসরি তিনি হচ্ছেন সাবেক ছাত্রনেতা মাহবুব নাহিদ। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের টেবিল টকে। আমরা সরাসরি আলোচনায় চলে যেতে চাই, আলোচনা শুরু করতে চাই মাহবুব নাহিদ আপনাকে দিয়ে। সম্প্রতি যে দুটি ঘটনা ঘটেছে, আপনি জানেন যে দুটি ঘটনা ঘটেছে, আসলে এই দুটি ঘটনা কেন ঘটলো এবং এর মূল প্রেক্ষাপটটা কি এবং এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? আপনি একজন সাবেক ছাত্রনেতা হিসেবে, এবং আমরা যতদূর জানি যে আগস্টের যে আন্দোলন হয়ে গেল, জুলাই আগস্টের যে আন্দোলন হয়ে গেল, সেই আন্দোলনের সমন্বয়কদের সাথে আপনার যথেষ্ট ঘনিষ্ঠতা আছে বলে আমরা জানি। আপনি আপনার অবস্থান থেকে বিষয়গুলোকে কিভাবে দেখছেন? জি, ধন্যবাদ আপনাকে আমাকে দিয়ে শুরু করার জন্য। খুব বিজ্ঞ দুইজন মানুষের সাথে আজকে আলোচনায় বসেছি, আমি তাদেরকেও অভিনন্দন জানাচ্ছি। তো অনেকগুলো প্রশ্ন এসেছে। প্রথমত যেটা বলি যে 5ই আগস্টের আগে যে আন্দোলন অভ্যুত্থান, এই অভ্যুত্থানের সাথে যুক্ত থাকার চেষ্টা করেছি এবং গর্বিত বোধ করি যে দেশের জন্য কিছুটা হলেও করতে পেরেছি। এরপরে আপনি বললেন যে প্রেক্ষাপট 32-এ এই যে ঘটনাটা ঘটলো, বুলডোজার বিপ্লব বা যাই বুলডোজার কর্মসূচি নাম ছিল, এটার প্রেক্ষাপট তো একটাই এবং খুবই সিম্পল। ব্যাপারটা হচ্ছে একজন ফ্যাসিস্ট, অনেকেই যদিও তাকে ফ্যাসিস্ট বলতে দ্বিধাবোধ করেন, আমি দ্বিধাবোধ করি না, কারণ আমি ফ্যাসিজম নিয়ে পড়াশোনা করেছি এবং সেই ফ্যাসিজমের যে সমস্ত পার্টস অ্যান্ড পার্টিকুলার্স থাকা প্রয়োজন তার সব কিছুই তার মধ্যে ছিল এবং হয়তোবা কোনো কোনো ক্ষেত্রে তার বেশিও ছিল। বাংলাদেশের ইতিহাসের নিকৃষ্টতম একজন ফ্যাসিস্ট শেখ হাসিনা, সেই ফ্যাসিস্ট তার মধ্যে এতগুলো মানুষ হত্যা করার পরে বিন্দুমাত্র অনুশোচনা তো নাই, বরঞ্চ বুক ফুলিয়ে তার আগে দেখেছি আমরা স্বজন হারানোর বেদনার ন্যাকা কান্না, এখন তার শুরু হয়েছে গদি হারানোর বেদনার নাটকীয় কান্না। এখন তিনি একে তো এর জন্য অনুশোচনা বোধ করলেন না, দেশ ছেড়ে পালিয়ে গেলেন, তার নেতাকর্মীদেরকে একদম রসাতলে ছেড়ে দিয়ে পালিয়ে গেলেন। তারপরে তিনি যেটা করলেন যে একটা নকল একটা ভাষণ দেওয়ার পরিকল্পনা নিলেন। আমার মনে হয় যে তিনি হয়তো কোনোভাবে চাচ্ছেন যে এই ছাত্র জনতা বা এই ছাত্ররা তারা আরেকটু রেগে উঠুক, হয়তোবা তিনি এটা দিয়ে কোনো সিম্প্যাথিক গেম খেলতে চাচ্ছেন যে আমার বাড়ি ভেঙে ফেলছে, কান্না করছেন যে সর্বশেষ স্মৃতিটুকু ছিল। আমার মনে হয় এই যে পুঁজিটুকু করার জন্যই এই বক্তব্য দেওয়ার উদ্দেশ্য তিনি নেন এবং সেই কারণে ছাত্র জনতা আসলে ক্ষুব্ধ হয়ে যায়। আমি তাদের আবেগকে শ্রদ্ধা করি যে সমস্ত ছাত্র জনতা এখানে গিয়েছেন, বাট এটা একটা জায়গায় ইন সাম এক্সটেন্ট একটা জায়গায় দাঁড়াতে হবে, একটা জায়গায় থামতে হবে। এভাবে তো একটা দেশ চলতে পারে না, এভাবে তো একটা সিস্টেম চলতে পারে না যে আইন আমরা নিজের হাতে তুলে নিচ্ছি। দেশের কি তাহলে আইন ব্যবস্থা নেই? এখানে সরকারের সাথে সম্পৃক্ত একজন মানুষ রয়েছেন, তিনি এটার ভালো ব্যাখ্যা দিতে পারবেন
যে সরকার কি তাহলে ফাংশন করছে না, সরকারের কি তাহলে ফ্যাসিবাদ দমনে কোনো কোনো জায়গায় নমনীয়তা দেখা গেছে, সব প্রশাসন কি তাহলে পুরোপুরি ফাংশন করছে না, প্রশাসনের কি দুর্বলতা দেখা যাচ্ছে? আমরা দেখতে পাচ্ছি যে দেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের একদম সক্রিয় ব্যক্তিরা যারা গণহত্যার সাথে জড়িত ছিল তারা বিভিন্ন জায়গায় ঘুরে ফিরে বেড়াচ্ছেন, বুক ফুলিয়ে কথা বলছেন, ফেসবুকে পোস্ট দিচ্ছেন, আহ্বান জানাচ্ছেন। এটা কি তাহলে সরকারের দুর্বলতার প্রতীক? আর একটা বিষয়ে বললেন আপনি ভারতের কথা। আসলে ভারত বাংলাদেশের বন্ধু এই শব্দটা মানে এই বাক্যটা একটা ভুয়া বাক্য, কারণ ভারত কখনো বাংলাদেশের বন্ধু হয়ে ওঠে নাই। ভারত ছিল আওয়ামী লীগের বন্ধু, ভারত শুধুমাত্র একটা রাজনৈতিক দলের বন্ধু। ভারত বাংলাদেশের জন আকাঙ্ক্ষার বিপরীতে সবসময় কাজ করেছে। বাংলাদেশের মানুষ যা চায় ভারত সবসময় তার উল্টাটা করেছে, এবং আমরা দেখেছি 5ই আগস্টের পরে কিছু কিছু সাংবাদিক বা অনেকে মলম বিক্রেতাও বলে থাকেন, কিছু ভার তারা হচ্ছে বাংলাদেশকে নিয়ে, বাংলাদেশের মিডিয়াকে নিয়ে মানে যাচ্ছে তাই করেছে বাংলাদেশের সরকারকে নিয়ে, যেটা আসলেই কাম্য নয়। আমার মনে হয় যে ভারতের উচিত বাংলাদেশের মানুষ আসলে কি চায়, বা তারা যেহেতু প্রতিবেশী তারা বন্ধু হয়ে উঠুক, সমস্যা নেই, কিন্তু একটি দলের বন্ধু নয়। মাহবুব ভাই, আমরা এই প্রসঙ্গে আলোচনা করব। আমি আপনার কাছ থেকে আরেকটু ছোট্ট বিষয় জানতে চাই। সেটা হচ্ছে যে যেখানে ছাত্র জনতার 32 নম্বরের ভাঙচুরের সাথে ছাত্র জনতার যে একটা অনুভূতি বলতে তারা যে ভাঙচুর করেছে, তার মানে শেখ হাসিনার বক্তব্যের প্রতিবাদে বক্তব্য কি হবে সেটার চেয়েও বড় কথা যে বক্তব্য কেন দিচ্ছে, এইরকম একটা প্রেক্ষাপট থেকে কিন্তু ওইখানে গিয়েছে এবং সেখানে একটা ভাঙচুর হয়েছে। আপনার বক্তব্যে কিন্তু একটা বিষয় মোটামুটি পরিষ্কার ফুটে উঠলো যে এই যে ভাঙচুরের ঘটনা বা যে এটাকে এক রকমের প্রতিবাদ বা ক্ষোভের বহিঃপ্রকাশ বলে অনেকে বলছেন। তো সেই কন্ট্রোল করাও যেত বা সরকারের পক্ষ থেকেও সেই জায়গায় কি আপনি তার বিরোধিতা করছেন কিনা? কার বিরোধিতা? এই যে ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে তার বিরোধিতা করছেন কিনা? পুরো এখানে খুব মানে এটা খুব ক্রিটিক্যাল অ্যান্সার। আমার ব্যাপার হচ্ছে কি, আমরা তো অনেকে এই অভ্যুত্থানকে আবার বিপ্লবও দাবি করে থাকি। তো বিপ্লবের কিন্তু ভাষা আছে। বিপ্লবের ভাষা কিন্তু ছিঁড়ে ফেলা, ভেঙে ফেলা, গুড়িয়ে দেওয়া, যে ফ্যাসিবাদী সিস্টেম বা যে সিস্টেমটাকে আমরা ভাঙতে চাই। বিপ্লব মানে তো নতুন কিছু গড়ে তোলা, যেটাকে আমরা রাজনৈতিক বিপ্লব বলে জানি। সেই বিপ্লবের ভাষা কিন্তু এমনই হয়। বাট আমি কষ্ট পাচ্ছি যে এটা কেন মানে 6 মাস পরে এসে এই ঘটনাগুলো ঘটছে। এগুলো তো 5ই আগস্টের পরে বা 6 আগস্ট হলেও মানা যেত, কিন্তু এতদিন পরে আসলে এটা হচ্ছে এবং এটা হতে দেওয়া হয়েছে। সরকারের পক্ষ থেকে খুব একটা ব্যবস্থা নেওয়া হয়নি। এটাও আপনার এই প্রশ্নের উত্তর আমরা আলোচনায় আমি অ্যাড করি, এবং এই আপনি এটার সাথে অনেকেই দ্বিমত পোষণ করতে পারেন, কিন্তু বাংলাদেশের ফ্যাসিবাদী সিস্টেম বা স্বৈরাচারী সিস্টেমের সবচেয়ে বড় প্রতীক হচ্ছে ওই ধানমন্ডির 32 নম্বরের বাড়ি। কারণ এটা অনেকেই দ্বিমত করলেও আমি বুক ফুলিয়েই বলতে চাই, বাংলাদেশের প্রথম স্বৈরাচার শেখ মুজিব। কারণ এই যে দেশ স্বাধীন হয়েছিল সাম্য, মানবিক মর্যাদা এবং গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, সেই গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছিলেন শেখ মুজিব ক্ষমতায় এসে। তো ওই 32 নাম্বার কিন্তু একটা স্বৈরতন্ত্রের প্রতীক বলে আমার কাছে মনে হয়। জি, আপনি বলেছেন, আমরা শুনেছি। আমি এবার আলোচনায় যেতে চাই। ব্রিগেডিয়ার জেনারেল রোকন, আপনার কাছ থেকে শুনতে চাই, গাজীপুরের ঘটনার পর দেশে অপারেশন ডেভিল হান্ট শুরু হয়েছে, আপনি জানেন এবং আমরা সবাই জানি। এই অপারেশনের মূল লক্ষ্য উদ্দেশ্য কি বলে আপনার কাছে মনে হচ্ছে, এবং এই অপারেশনটাকে সামগ্রিকভাবে আপনি কিভাবে দেখছেন? প্রেক্ষাপট তো আপনি জানলেন। দেখেন, একটা কথা আছে যে ইট ইজ বেটার টু বি লেট দেন নেভার। আমি খুশি একদিক দিয়ে যে সরকার 5 মাস পরে হলেও এই ধরনের একটা অপারেশন, যৌথ বাহিনী অভিযান পরিচালনা করার উদ্যোগ নিয়েছেন। আপনি যদি আমাকে বলেন, এইটা উচিত ছিল সেই প্রথম সপ্তাহে, সরকার গঠনের প্রথম সপ্তাহেই এই অভিযান পরিচালনা করার দরকার ছিল। আপনার নাম থেকেই বুঝতে পাচ্ছেন যে ডেভিল হান্ট, এগুলো প্রত্যেকটা একটা অভিযানের নাম দেওয়া হয়, সেই নাম দেওয়া হয়েছে। সো যেমন একটা চ্যানেলে আমি শুনছিলাম, এক সাংবাদিক জিজ্ঞেস করছিল, আচ্ছা এটা ডেভিল হান্ট দেওয়া হইলো কেন? ডেভিল বলতে কাদের বুঝাচ্ছেন? তো এখন আমি খুবই করুণার সাথে ওই সাংবাদিককে বলতে চাই যে বর্তমান প্রেক্ষিতে আমাদের সমাজে ডেভিল কারা, এইটা যদি আমরা বুঝতে না পারি দেশপ্রেমিকরা, তাহলে আমাদের মতো দুর্ভাগা আর কেউ নেই। ডেভিল হচ্ছে চাঁদাবাজ, সন্ত্রাসী, আওয়ামী লীগ
এবং ছাত্রলীগের যেই গুন্ডা পান্ডা সন্ত্রাসীরা আছে যারা জনজীবনে অশান্তি সৃষ্টি করছে এবং আমাদের সরকারকে বিভিন্নভাবে তাদের বিভিন্ন কর্মকাণ্ডকে ব্যাহত করছে, আগাতে দিচ্ছে না এবং সরকারকে ব্যর্থ প্রমাণের চেষ্টা করছে বিদেশি একটি শক্তির সহযোগিতায়। তো আমার কথা হচ্ছে যে এই অভিযানটা শুরু হওয়া ছিল অনেক আগে, আর এইটা পুলিশ, র্যাব অভিযানটি পরিচালনা করছে। সেনাবাহিনী অলরেডি আপনারা জানেন মাঠে আছে, তারা এটা সহযোগিতা করছে এবং এইটার উদ্দেশ্য লক্ষ্য হচ্ছে যে সন্ত্রাসীদের ধরা এবং অবৈধ অস্ত্র, গোলাবারুদ যেগুলো আমাদের বিভিন্ন থানা থেকে লুট হয়েছে এবং ছাত্রলীগ ক্যাডারদের এই যে আপনারা জানেন যে হাউন আঙ্কেল দিছে, ওগুলো আমরা সবাই জানি, এগুলো সব উদ্ধার করতে হবে। এগুলো যতদিন পর্যন্ত উদ্ধার করা না যায় আমাদের সমাজে শান্তি আসবে না। এখন এই অভিযানের মাধ্যমে আমি বলবো যে খেয়াল রাখতে হবে, যেমন যৌথ বাহিনী, আমরা এর আগেও যৌথ বাহিনী অপারেশন আমরা দেখেছি। যেমন আপনারা যদি 16-17 বছর আগে দেখেন, বিএমপি বা কেয়ারটেকার গভর্নমেন্টের সময়ও এই ধরনের যৌথ অভিযান হয়েছিল। তো কিন্তু আমরা চাইব যে যৌথ বাহিনীর যে নিরাপত্তা বাহিনী আছে, সেনাবাহিনী সহ, তারা যেন সীমা লঙ্ঘন না করেন, এই দিকে খেয়াল রাখতে হবে। কারণ জনগণের কাছাকাছি গিয়ে এই ধরনের অভিযান পরিচালনা করতে গিয়ে আমরা দেখেছি অনেক সময় সীমা লঙ্ঘন করে ফেলেন, অন্যায়ভাবে আহত নিহতের ঘটনা আমরা শুনতে পাই। এই জিনিসগুলোর প্রতি খেয়াল রাখতে হবে। আর সেনাবাহিনীর ব্যাপারে আমি বলবো, যেমন সেনাবাহিনীকে বিতর্কিত করার জন্য একটা মহল সব সময় প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে, এটা আপনারা জানেন, এবং এটা বিদেশি প্ররোচনা। তো আমাদের খেয়াল রাখতে হবে যে আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী যাতে বিতর্কিত না হয়, আমাদের দেশপ্রেমিক জনগণ যেন তাদেরকে সহযোগিতা করে সর্বাত্মক, এবং তারাও যেন খেয়াল রাখে যে অভিজ্ঞ কর্মকর্তাদের দ্বারা ফিল্ড লেভেলে যেন সৈনিকদেরকে পরিচালনার দায়িত্বটি নেন এবং বিভিন্ন উদ্ধার কর্মকাণ্ড অভিযান পরিচালনায় সঠিকভাবে হস্তক্ষেপ করেন। জি, জেনারেল রোকন, আপনার কাছ থেকে শুনছিলাম আপনি চলমান অভিযান সম্পর্কে মোটামুটি একটা ভালো ধারণা দিয়েছেন এবং এই ব্যাপারে সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের কি করণীয় বা কী করা উচিত আর সে সম্পর্কে আপনি মোটামুটি একটা একরকমের দিক নির্দেশমূলক বক্তব্য দিচ্ছেন, চমৎকার বলেছেন। আমরা এবার সাংবাদিক রাশিদুল ইসলাম আপনার কাছে একটু জানতে চাই, ছাত্রনেতা মাহবুব নাহিদ বলছিলেন যে এই রকম ফ্যাসিজমের বিরুদ্ধে যে ঘটনাটা খুব সম্প্রতি ঘটল, এটি আরও অনেক আগে ঘটা দরকার ছিল। সেক্ষেত্রে কেন এটা আগে ঘটলো না, বা সরকার এ ব্যাপারে কি চিন্তা করেছে, সরকারের ব্যর্থতা কিনা, নানামুখী অনেকগুলো প্রশ্ন কিন্তু এসেছে। আমরা যতদূর জানি যে আপনার সাথে আপনি যেহেতু বাংলাদেশ সংবাদ সংস্থায় কাজ করেন এবং সরকারের সাথে কোনো না কোনোভাবে সম্পর্ক আছে বলে আমরা জানি, আপনি এ ব্যাপারে যদি বলেন। ধন্যবাদ সিরাজ ভাই আপনাকে। মাহবুব নাহিদ যেটি বলছিলেন যে সরকার আরও আগে তৎপর হওয়ার দরকার ছিল, ডেফিনেটলি এইটা নিয়ে প্রশ্ন করা যেতে পারে। তবে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, আপনি দেখেছেন যে আমাদের যিনি মাননীয় প্রধান উপদেষ্টা, উনি যেহেতু আমরা একটা উন্নততর গণতান্ত্রিক রূপান্তরের দিকে যাওয়ার প্রচেষ্টা ছিল, উনি কিন্তু ওই ফিলোসফির জায়গা থেকে উনি এরকম একটা পরিবেশ রাখতে চেয়েছিলেন যেখানে আপনি মুক্ত মনে কথা বলবেন, আপনার মতামত আপনি প্রকাশ করবেন বা একজন রাজনৈতিক কর্মসূচি দিতে পারেন। তবে হ্যাঁ, সেই প্রশ্ন করা যেতে পারে যে আমরা আসলে সরকার কখন এটা শুরু করবো। কিন্তু আপনি যদি এই 32 নম্বরের ভাঙচুরের পরে আপনি যদি দেখেন যে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা কিন্তু দ্রুত কমান্ড সেন্টার নামে একটি, আপনি জানেন যে আইন শৃঙ্খলা বাহিনী, র্যাব, পুলিশ একটা কমান্ডের আওতায় এনে এটা কিন্তু দ্রুত রেসপন্স করেছেন। আর একটা যেটি বলছিলেন যে ডেভিল হান্ট যেটি, এবং আপনি জানেন যে আজকে কিন্তু আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা উনি বলেছেন যে যেহেতু ফ্যাসিজম আমাদের কি করেছে, আমাদের হচ্ছে দেশে যদি বলেন যে 3000-এর বেশি মানুষ সেই সময় গুম হয়েছিল, 3500 মানুষ খুন হয়েছে, আমাদের বাংলাদেশের প্রতিটি নাগরিকের ভোটাধিকার লুণ্ঠন করা হয়েছে, ব্যাংক থেকে 232 বিলিয়ন টাকা পাচার করা হয়েছে। এরকম একটি ফ্যাসিজমের মধ্যে আমরা ছিলাম। সেই ফ্যাসিজমের বিচার তো আসলে সবাই চাই, হয়তো আমরা সেই বিচার প্রক্রিয়া নিয়ে আমরা কথা বলতে পারি। কেন যে বিচার প্রক্রিয়া হয়তো যদি দ্রুত শুরু হতো, মানুষের এই যে
আপনি যদি বলেন যে 32 নম্বর তো শুধু শেখ মুজিবের বাড়ি এই হিসাবে দেখলে হবে না। এখানে কিন্তু গত 15 বছর শেখ মুজিবকে একটা মানে মহানায়ক, মানে এক ধরনের আইকনিক পর্যায়ে নিয়ে যাওয়া হচ্ছিল, এবং তার নাম ভাঙিয়ে বলবেন যে একেবারে আমরা দেখেছি যে গত 3টি নির্বাচন কীভাবে দেশে হয়েছে। মানুষের আমি বলবো যে পুরো গণতান্ত্রিক ব্যবস্থাটা একেবারে ভেঙে দেওয়া হয়েছিল, মানুষের যে ক্ষোভ ছিল সেই ক্ষোভের জায়গা থেকেই তো এইগুলো সংগঠিত হয়েছে। সরকার, আমি বলবো যে সরকার আরও আগেই তৎপর হলে হয়তো ভালো হতো। তবে এটা কিন্তু আপনাকে বুঝতে হবে যে মানুষের যে মনে ক্ষোভ, এটাকে আপনি চাইলেই একবার সরকার ওখানে গিয়ে হয়তো কাজ করাটা সরকারের জন্য এটি স্ট্র্যাটেজিক্যালি হয়তো সেখানে কিছু প্রবলেম ছিল। তবে আমার মনে হয় সরকার এখন যে পদক্ষেপ গ্রহণ করেছে, এবং আজকে কিন্তু আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা উনি বলেছেন যে আমরা আর কোনো হানাহানি সহিংসতা চাই না, এবং দেশপ্রেমিক মানুষ যারা তাদেরকে এটা নিয়ে সচেতন থাকতে হবে। আমি যেটি ঘটে গেছে আমি বলবো যে আগামীতে আমরা এই জায়গাতে আমাদের অবশ্যই সবারই সুদৃষ্টি বা সজাগ থাকার দরকার। এ ব্যাপারে আমি যদি দুটি কথা বলতে পারি, যে মাহবুব যেটা বলল আমি তার সাথে সুর মিলিয়ে বলতে চাই যে দেখেন, আমরা সবাই জানি শেখ হাসিনা হচ্ছে একটা মানসিক বিকারগ্রস্ত মহিলা। শি হ্যাজ গট মেন্টাল হেলথ প্রবলেম। তার বিভিন্ন কর্মকাণ্ডে আমরা দেখছি, সাথে সাথে তার মুখটা ছিল ফিল্ডি। সে আজকে দেখেন যত বিপদে পড়ছে তার এই মুখের কথার জন্য, এবং সে দেখেন আমাদের তরুণদেরকে, আমাদের বাচ্চাদেরকে সে রাজাকার ডাকছে, তখনই সে কিন্তু আগুন ধরিয়ে দিল, আমাদের ছেলেদের আন্দোলনে আগুন ধরিয়ে দিল এবং তার পতন ঘটল। এখন তুমি দেশ থেকে চলে গেছো এত অপমান হয়ে, এরপরও তুমি বিদেশ থেকে এত বলার পরেও একটা রাষ্ট্রপ্রধান ছিলে, তুমি একটা সরকার প্রধান ছিল। আপনি দেখেন তার মানে নিজের মেন্টাল কন্ডিশনটা দেখেন, মানে তার স্ট্যান্ডার্ডটা দেখেন। সে ওখানে বসে দেশে যাতে একটা অস্থিরতা সৃষ্টি করা যায় সেজন্য উস্কানিমূলক বক্তব্য দিচ্ছিল। এবং আমি বলবো এইটা ভাঙার জন্য, সিরাজ ভাই, এটা যদি ভাঙতো ছাত্ররা তো 1 সপ্তাহ 2 সপ্তাহের ভিতরে ভেঙে ফেলতে পারতো, 6 তারিখে ভেঙে ফেলতে পারতো, তো ভাঙে তো নাই। কারণ আমি দেখেছি এই ছাত্র আন্দোলনের ছাত্ররা অন্য ছাত্র আন্দোলনের ছাত্রদের মতো নয়, এরা সহিংসতা পছন্দ করে না, এরা কোনো মানুষের রক্ত বেহুদা ঝরাতে চায় নাই। আমি যা দেখেছি, এটা আমার ব্যক্তিগত আমি জানি না আপনারা আমার সাথে করেন কিনা। এই ছাত্রদেরকে সে যখন এইভাবে আঘাত করে কথা বলল, তাদেরকে অস্বীকার করতে চাইলো, তাদের নামে বদনাম করলো এবং আন্দোলনটাকে মানে খুব নিচু করে দেখার চেষ্টা করলো, তখন তাদের ভিতরে একটা ক্ষোভ সৃষ্টি করে দিল। এবং এই ক্ষোভের মানে ফসল হচ্ছে এই 31 নম্বর ভাঙা, এবং আওয়ামী যত ক্রিমিনাল ছিল বিভিন্ন জায়গায় তাদের বাড়িতেই। নেচারালি আমাদের দেশের শান্তিপ্রিয় দেশপ্রেমিক মানুষ কেউ চাইবে না যে এই ধরনের ভাঙচুর জ্বালাও পোড়ার রাজনীতি এটা। বাট এইটা আমি বলবো এটার জন্য দোষ শেখ হাসিনা। আমি এই বিষয়ে একটু আপনার কাছ থেকে আরেকটু আলোচনা শুনতে চাইছিলাম। সেটি হচ্ছে যে শেখ মুজিবের বাড়ি ভাঙচুর করার পর ভারত আনুষ্ঠানিকভাবে এর বিরুদ্ধে বিবৃতি দিয়েছে। প্রশ্ন হচ্ছে এই যে বিবৃতি, এটি কি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের হস্তক্ষেপ কিনা, আপনি কিভাবে দেখেন? অবশ্যই অবশ্যই, এবং এটা তো আমাদের কাছে নতুন কিছু না। 1971-এর পর থেকে যে এই যে মাহবুব যেটা বললো, ভারত আমাদের কখনো বন্ধু ছিল না এবং ওরা আমাদের বন্ধু হবে না। ইট হ্যাজ বিন টেস্টেড। আমাদের বাংলাদেশের বিগত বছরগুলোতে বিভিন্ন সরকারের আমলে আমরা দেখেছি তারা আমাদের ক্রাইসিস পিরিয়ডে কখনো আমাদের সাহায্য করেনি। আপনাদের যদি মনে থাকে, সেই অ্যাম্বাসেডর ছিল আমাদের যখন ওই কেয়ারটেকার গভর্নমেন্টের চালের সমস্যা হয়েছিল, সে আমাদের মিডিয়ার সামনে বলেছিল আমরা না খেয়ে কি আপনাদের চাল দেব। তো এরা আমাদের বন্ধু ছিল না। 71-এ আমাদের পাশে এসেছিল, আমাদের রিফিউজিদেরকে থাকতে দিয়েছিল, তাদের বগলে ছিল অনেক এজেন্ডা, এবং এই এজেন্ডাগুলো ওরা পূরণ করার চেষ্টা করেছিল শেখ মুজিবের মাধ্যমে। এবং সেই শেখ মুজিব দাসখত দিয়ে আসছিল ওই ইন্ডিয়া হয়ে আসার সময় ইন্দিরা গান্ধীকে, এবং দেশটাকে বিক্রি করে যখন দিচ্ছিল এবং স্বৈরাচারে রূপ ধারণ করলো বাকশাল টাকশাল করে, তখনই কিন্তু দেশকে আল্লাহ উদ্ধার করছে 1975-এ। একইভাবে তারই পথ ধরে তার মেয়ে যখন আমাদের দেশকে বিক্রি করে দেওয়ার পায়তারা করছিল, আবার 2024-এ আমাদের সোনার ছেলেরা, সাহসী ছেলেরা এই দেশকে উদ্ধার করছে। কাজেই আমার কথা হচ্ছে যে ভারত সব সময় আমাদের দেশে, আপনি দেখেন এই 24-এর পর থেকে কতগুলো ঘটনা ওরা ঘটালো আমাদের দেশে, উস্কানিমূলক বক্তৃতা, এই যে আমাদের হিলট্রেক্সের সমস্যা সৃষ্টি করতে চাইলো, তারপরে মাইনরিটি ইস্যু নিয়ে
তারা এই মাইনরিটি কার্ড খেলার চেষ্টা করলো। কিন্তু আমাদের দেশপ্রেমিক জনগণ যদি ঐক্যবদ্ধ থাকে, যেটা আমি বলবো জাতীয় ঐক্য যদি আমাদের ভিতর থাকে, ইনশাল্লাহ এগুলো কিচ্ছু হবে না। সাংবাদিক রাশেদুল ইসলাম, আপনার কাছে যে এই যে ভারত বাংলাদেশের ব্যাপারে যে বিবৃতি দিয়েছে বা 5ই আগস্টের পর থেকে এই পর্যন্ত ভারতের যে বিভিন্ন অবস্থান, এই অবস্থানগুলো কিন্তু আসলে কোনোভাবেই সমাদৃত হচ্ছে না, বরং এর বিরোধিতা করার যথেষ্ট জায়গা এবং কারণ আছে। কিন্তু সম্প্রতি যে বিবৃতি দিয়েছে, ভারত মাঝখানে বেশ খানিকটা চুপ ছিল বলেই মনে হয়, তারপরে কিন্তু এই বিবৃতিটা আসলো। আপনি কিভাবে দেখেন? সিরাজ ভাই, আপনাকে ধন্যবাদ। আপনাকে দেখতে হবে যে আমি যেটা আগে আমার কথা যখন বলছিলাম, তখন বলছিলাম যে 2014, 18 এবং 2024-এ বাংলাদেশে যে ইলেকশন হয়েছে এটা তো আমরা সবাই জানি। বাংলাদেশে কীভাবে গুম হয়েছে, মানুষ খুন হয়েছে। আপনি কি দেখেছেন ভারতের সরকারের পক্ষ থেকে এটা নিয়ে কোনো রকম বিবৃতি দেওয়া হয়নি। বাংলাদেশে যেখানে চরমভাবে মানবাধিকার লঙ্ঘন হয়েছে, তাহলে 32 নম্বর নিয়ে কেন তারা এই বিবৃতি দিল? এটা তো আসলে স্পষ্ট তারা কি চাচ্ছে, এটা তো বলার অপেক্ষা রাখে না। আমি একটা বিষয় আপনাকে বলতে চাই, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা আজকে যেটি বলেছেন যে কোনো ধরনের সহিংসতা বা হানানির বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে। কেন আপনি দেখেন যে আমরা যে আমাদের ছাত্র জনতার যে রক্তাক্ত যে ভূমিকার মাধ্যমে আমরা যে একটা গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে, আপনি দেখেন যদি ভারতের মিডিয়াগুলো এবং আওয়ামী লীগ, শেখ হাসিনা সহ শেখ হাসিনার ছেলে সজীব জয়, উনি যে কয়টি বক্তৃতা দিয়েছিল আপনি যদি খেয়াল করেন, এবং তাদের সামগ্রিকভাবে যদি দেখেন, তারাই যে গণ অভ্যুত্থানটাকে কিন্তু আসলে রেভলিউশন বলতে চায় না। তারা এখানে একটা জঙ্গিবাদের উত্থান হয়েছে, এরকম একটা ন্যারেটিভ, গ্লোবালি এরকম একটা ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা হচ্ছে। তো আমাদের মনে হয় আমাদেরকে এই বিষয়ে সতর্ক থাকতে হবে যে তারা আর আমি যেটা আগেই বলছিলাম যে আওয়ামী লীগের কাছে তো প্রচুর টাকা আছে, বিলিয়ন ডলার তারা পাচার করেছে। এবং আপনার ইন্ডিয়ান মিডিয়া যদি দেখেন, আপনি তো দীর্ঘদিনের সিনিয়র সাংবাদিক, আপনি দেখেছেন যে ইন্ডিয়ান মিডিয়াগুলো কিভাবে অপতথ্য ছড়াচ্ছে। এটার পিছনে বাংলাদেশের এই আওয়ামী লীগের কিন্তু টাকা ঢালার একটু বিষয় আছে এবং ন্যারেটিভ তৈরি করার একটা বড় বিষয়। জি বাবু মুনাহিদ, আমি একই প্রসঙ্গে আপনার কাছে একটু আসতে চাই। সেটি হচ্ছে যে যেমনটি বলছিলেন সাংবাদিক রাশেদুল ইসলাম, যে বাংলাদেশ বিরোধী একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছে ভারত, এবং সেই ন্যারেটিভটা হচ্ছে যে বাংলাদেশে বড় রকমের রাজনৈতিক পরিবর্তন হয়নি, বরং জঙ্গিবাদের উত্থানের চেষ্টা চলছে। এটাই একটা দিক। একই সাথে আর একটি বিষয় দৃষ্টিতে আমি আনতে চাই, সেটি হচ্ছে যে ভারতের গণমাধ্যম মারাত্মকভাবে বাংলাদেশ বিরোধী এক প্রচারণা চালাচ্ছে। এমনকি গতকাল আমি দেখলাম ইউটিউবে ভিডিওতে ভারতের একটি টেলিভিশন চ্যানেলে এভাবে বলা হচ্ছে যে বাংলাদেশ শেখ মুজিবের 32 নম্বরের বাড়ি ভেঙে চুরে ফেললেও ভারতে শেখ মুজিবের জন্য কিভাবে তারা সংরক্ষণ করে রেখেছে। শেখ মুজিব তার ছাত্র জীবনে বা রাজনৈতিক জীবনে যে বাড়িতে থাকতেন, যেখানে থাকতেন, যে চেয়ার ব্যবহার করতেন, যে টেবিল ব্যবহার করতেন, সেগুলোকে কত স্মৃতির যত্নের সাথে, সম্মানের সাথে স্মৃতিতে আগলে রাখতে চায় ভারত, রেখেছে। এইরকম একটা ব্যাপার। তো এই যে ভারতীয় গণমাধ্যমের যে ভূমিকা, অপপ্রচার, বাংলাদেশ বিরোধী ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা, 32 নম্বরের বাড়ি ভেঙে ফেলা, ভারতের তার বিপরীতে শেখ মুজিবের স্মৃতি সংরক্ষণ, এই সামগ্রিকভাবে ভারতের এই কথাবার্তায়, এই বক্তব্য, অবস্থান, প্রচারণা বা অপপ্রচার, এগুলোকে আপনি কিভাবে দেখছেন? এবং এ ব্যাপারে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যে সমস্ত ভূমিকা নেওয়া হয়েছে বলে মনে হয়, কিছু ভূমিকা নেওয়া হয়েছে কিনা বা কী ধরনের ভূমিকা নেওয়া উচিত, অনেকগুলো প্রশ্ন আপনার কাছে। জি ধন্যবাদ। এখানে আমি ছোট্ট একটা গল্প বলতে চাই। ধরেন আপনার পাশের বাড়িতে কোনো এক মেয়ের সাথে আপনার মধুর সম্পর্ক ছিল। তো সম্পর্ক হওয়ার এক পর্যায়ে ওই মেয়েটি ওই বাসায় যখন খিচুড়ি রান্না হতো, পায়েস রান্না হতো, রান্নাবান্না আপনাকে পৌঁছে দিত গোপনে গোপনে, কখনো কখনো প্রকাশ্যেও দিত। এখন হঠাৎ করে সেই মেয়েটার বিয়ে দিয়ে দিয়েছে তার বাবা মা, এখন আপনি খিচুড়িও পাচ্ছেন না, পায়েসও পাচ্ছেন না, কিছুই পাচ্ছেন না। ভারতের অবস্থা আসলে তাই হয়েছে। বিগত 16 বছর ধরে বহু খিচুড়ি পায়েস ফ্রিতে তারা খেয়েছেন। তো এখন সেই খিচুড়ি পায়েস খাওয়াটা বন্ধ হয়ে যাচ্ছে, এই দুঃখে আসলে তারা আত্মহারা। বাংলাদেশ একটা দেশ যেভাবে লেজুর বৃত্তি করেছে ভারতের, যেভাবে শেখ হাসিনা ভারতকে সুবিধাগুলো দিয়েছেন, সেটা পানি থেকে শুরু করে, ট্রানজিট থেকে শুরু করে সবকিছু, বিদ্যুৎ কেন্দ্র থেকে শুরু করে সবকিছু আপনারা সবাই জানেন, আমার চেয়ে ঢের ভালো জানেন। বাট আমি বলছি যে দিয়েছেন তো, এগুলো সব ছুটে গেছে। আমার কোনো কথা নাই, আমার
বাংলাদেশ সরকার থেকে, বর্তমান সরকার, উইথ ডিউ রেসপেক্ট উইথ প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, যে একটাই মেসেজ, সম্পর্ক হবে সমতা এবং ন্যায্যতার ভিত্তিতে। আপনি শুধু নিবেন, আপনি কিছু দিবেন না, তা হতে পারে না। প্রতিবেশী হিসেবে সমতা এবং ন্যায্যতার ভিত্তিতে সম্পর্ক গড়ে উঠবে। এই বাস্তবতাটা যতদিন তারা না মেনে নিতে পারবে, যতদিন তারা ওই হানিমুন পিরিয়ডের মধ্যেই থাকবে যে আমার সব ছুটে গেছে, আমার খিচুড়ি পায়েস শেষ হয়ে গেছে, এই ওই মনোভাব থেকে বের হতে না পারলে এই জায়গাটা সম্ভব না। এবং বাংলাদেশ সরকারের, বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে বড় কাজ হাসিনা ভারতের সাথে যে সমস্ত চুক্তিগুলো করেছে, দেশবিরোধী চুক্তি, আমি তো বলবো ডিরেক্ট দেশবিরোধী চুক্তি, ভারতকে যত সুযোগ সুবিধা দিয়েছে সেগুলো সব কোনো গোপন আরো কিছু আছে কিনা সেগুলো সব প্রকাশ করা এবং বাতিল করা। পাশাপাশি ভারত থেকে এই যে খুনি হাসিনাকে ফিরিয়ে আনার জন্য যথাসম্ভব পুশ করার চেষ্টাই সরকারকে করতে হবে। আমি ভাই আরো একটা, আবার এই আমাদের টকশোর আগেই স্যার এবং ভাইয়ের সাথে বলছিলাম যে এই সরকারের যে সমর্থন আছে, এই সরকারের চেয়ে বেশি জনসমর্থন বাংলাদেশের কোন সরকারের ছিল না। এই সরকারের সাথে সবাই আছে, এই ফ্যাসিবাদ ছাড়া সবাই আছে। আপনার সাথে প্রত্যেকটা রাজনৈতিক দল আছে। আপনি দেখেন বিএনপির যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তিনি এবং কালকে আমি শুনলাম যে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, তিনি এখনো বলছেন, মানে তারা এখনো বলছেন যে আমরা এই সরকারের পক্ষে আছি, আমরা এই সরকারের সাথে আছি, সমর্থনে আছি। তারপরে আপনার কি দরকার? আপনি আপনার সমস্ত ফোর্স নিয়ে, আপনার সমস্ত শক্তি নিয়ে ফ্যাসিবাদ দমনে নেমে যান, হাসিনাকে ফিরিয়ে আনার চেষ্টা করুন এবং ফিরিয়ে এনে দেশে এনে বিচারের সম্মুখীন করুন। জি জি, আপনি বলেছেন। আপনার কাছে এই জায়গায় আর একটা প্রশ্ন রেখে দিলাম, আমরা পরে সেই আলোচনাটা শুনব। প্রশ্নটা হচ্ছে এই যে আজকে যে বক্তব্য আপনি দিচ্ছেন, বিএনপি যদি ক্ষমতা আসে, আমরা এখন বর্তমান যে প্রেক্ষাপট তাতে মোটামুটি ধরে নেওয়া যায় যে নির্বাচন হলে বিএনপি ক্ষমতা আসবে। এখন বর্তমান যে প্রেক্ষাপট, এই অবস্থানটা কি বিএনপির থাকবে কি বলে মনে হয়? সেই প্রশ্নের জবাব আপনার কাছ থেকে আরেকটু পরে জানবো। আমরা ব্রিগেডিয়ার জেনারেল লোকন আপনার কাছে আরেকটু জানতে চাই, সেটি হচ্ছে যে বাংলাদেশের পক্ষ থেকে ভারতের গণমাধ্যমের এই যে প্রচারণা, অপপ্রচার, এই অপপ্রচারণার বিরুদ্ধে কি ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে বা কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত? আপনার কোনো সাজেশন আছে এ ব্যাপারে? এটা হচ্ছে, আমি এই যে শোর আগে ওনার সাথে আলাপ করছিলাম আমরা সাহেবের সাথে, যে আমাদের ফরেন মিনিস্ট্রি তো এই ধরনের কোনো আপত্তিকর কোনো ঘটনা যদি ঘটে তাহলে ওই রাষ্ট্রের এগেইনস্টে এটা প্রোটেস্ট করার কথা, এবং আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় এটা করেছে আমি জানি। এবং এটা করা ভাষায় বলতে হবে, ওদের অ্যাম্বাসেডর যে আছে রাষ্ট্রদূত, তাকে ডাকতে হবে এবং তাকে ভার্বালি মেসেজটা দিতে হবে যে আমরা এটা পছন্দ করছি না। তো এখন কথা হচ্ছে যে বাংলাদেশের পক্ষ থেকে এরকম একটা তলব করা হয়েছে, ভারতের ডেপুটি হাই কমিশনারকে তলব করেছিল এবং বেশ কড়া চিঠি দেওয়া হয়েছে বলেই আমরা খবর প্রকাশ করেছি, প্রচার করেছি। হ্যাঁ, এইটা করতে হবে এবং আমাদের জনমত গড়ে তুলতে হবে। আমাদের মিডিয়া যেগুলো আছে, আমি বলবো আমাদের মিডিয়া এইটার ব্যাপারে একটা পজিটিভ রোল প্লে করতে পারে। কারণ দেখেন, আপনাকে যদি বক্তৃতায় কেউ আঘাত করে, বক্তৃতার মাধ্যমে বা বইয়ের মাধ্যমে, আপনার হচ্ছে যে যেই মিডিয়ামে আপনাকে আঘাত করে, এইটা সেই মিডিয়ামে আপনাকে জবাব দেওয়া উচিত। জি, চমৎকার বলেছেন। আমরা আরেকটা হচ্ছে যে দেখেন, ভারত কিন্তু আমাদের যেটা বলতেছিলাম, বিপ্লবের পর থেকেই এরা এই ধরনের মিস ইনফরমেশন দিয়ে গ্লোবালি আমাদের ইমেজটাকে নষ্ট করার জন্য, আমাদের গভর্নমেন্টকে ফেইল বলে প্রমাণ করার জন্য, এবং এইটা একটা মৌলবাদী দেশ হয়ে যাচ্ছে, আফগানিস্তান হয়ে যাচ্ছে, এই ধরনের ভুয়া ইনফরমেশন দিয়ে ওরা লাফালাফি করতেছে। মেইন কারণ হচ্ছে ওদের ওই যে পায়েস সিন্নি খাওয়ার দিন চলে গেছে। যতগুলা কালো চুক্তি করছে আর হাসিনার সাথে, হাসিনা যেরকম বলছে আপনার মনে আছে, যা দিছি ভারত সারা জীবন মনে রাখবে। সো এই ধরনের চুক্তিগুলা ওদের স্বার্থ, বাংলাদেশের স্বার্থ বিরুদ্ধ অনেক চুক্তি করা হয়েছে যেটা ওদের স্বার্থ পূরণ করার জন্য। তো এইগুলো হবে না বইলা এরা এত লাফালাফি করে। জি, বিরতির আগে আপনার কাছে একটা প্রশ্ন রেখেছিলাম, বলেছিলাম যে এই আলোচনা আপনার কাছ থেকে জানতে চাইবো, শুনতে চাইবো। প্রশ্ন রইল, আপনার প্রশ্নটা ছিল এই যে বর্তমান তত্ত্বাবধায়ক সরকার, উপদেষ্টা মণ্ডলী বা উপদেষ্টা পরিষদ বা অন্তর্বর্তী সরকার যে অবস্থান নিয়েছে ভারতের ব্যাপারে,
সেইটাকে আপনারা খানিকটা নমনীয় বলছেন বা বলতে চান, যা বুঝি আকারে ইঙ্গিতে। সেই জায়গায় প্রশ্ন হচ্ছে যে যদি বিএনপি ক্ষমতায় আসে, আমরা জানি যে আপনার সাথে বিএনপির সংশ্লিষ্টতা রয়েছে, সেক্ষেত্রে বিএনপি কতটা শক্ত অবস্থান নিতে পারবে, এবং অনেকগুলো চুক্তি বাতিলের প্রশ্ন আছে, মানে চোখে চোখ রেখে বা ফেস টু ফেস ভারতকে যেভাবে মোকাবেলা করা দরকার সেটা কতটুকু পারবে, জনতার আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারবে কতটুকু বিএনপি? জি, ধন্যবাদ আপনাকে। আমি প্রথমে একটা জিনিস একটু ক্লারিফিকেশন করতে চাই, সেটা হচ্ছে যে আমি মনে করি যে আমি মানে মধ্যস্থতা বা মধ্যখানে থাকাটা আমি পছন্দ করি না। আপনি বলেছেন সংশ্লিষ্টতা নয়, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের একজন পদধারী ছিলাম এবং বিএনপির রাজনীতির সাথে সংশ্লিষ্ট, মানে সরাসরি জড়িত। এরপরে আপনি যেটা বলছেন যে বিএনপি পারবে কিনা, এই কথাটা বলতে গেলে আমাকে একটু পিছনে যেতে হবে। স্যার এবং ভাই খুব ভালো মতো জানবেন যে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপি বা জিয়া পরিবার যদি আমি বলি, তাদের একটা ঐতিহাসিক একটা সেগমেন্ট আছে, ঐতিহাসিক একটা দায় আছে। ঐতিহাসিক দায়টা কি? শেখ মুজিব বাকশাল গঠন করার পরে দেশকে যখন একটা আবদ্ধ জেলখানায় পরিণত করেছিলেন এবং দেশে খুন, রাহাজানি, দুর্ভিক্ষ, অনেক কিছু হয়েছে। তো সেই জায়গা থেকে ঘটনাচক্রে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের দায়িত্ব নেন এবং তিনি তার রাষ্ট্র ক্ষমতার বা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকাকালীন সময়ে কি করেছেন সেটা দৃষ্টান্ত, সেটা উদাহরণ, সেটা সবাই জানে। এবং আপনি দেখেন ঠিক একইভাবে আবারও যখন স্বৈরাচার দানা বেঁধে উঠেছিল, আমরা স্বৈরাচার এরশাদের কথা বলছি, সেই এরশাদ বিরোধী আন্দোলনে আমরা দেখেছি একজন নারী, তিনি গৃহবধূ থেকে তিনি আপসহীন নেত্রী হয়ে ওঠার যে লড়াই, রাজপথে যুদ্ধ করার যে প্রক্রিয়াটা শুরু করলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, এবং সেই আন্দোলনকে ভাগে নেতৃত্ব দিয়ে তিনি পরবর্তীতে দেশের জন্য সংসদীয় গণতন্ত্র নিয়ে আসলেন। এবং আমি বিশ্বাস করি ঠিক একইভাবে এই স্বৈরাচারের পতনের পরে যে দুইজনের নাম আগে বললাম তাদেরই সুযোগ্য সন্তান, এবং আমি বিশ্বাস করি এখন, বা আমি নয় শুধু, বাংলাদেশের অধিকাংশ মানুষই, কারণ বিএনপি যেহেতু গণমানুষের দল, বিএনপি সবচেয়ে জনপ্রিয় দল, আপনারা বিগত সালগুলোর ভোট বা অন্য অনেক কিছু বিশ্লেষণ করলে দেখবেন বিএনপি গণমানুষের দল। তো আমি বিশ্বাস করি, আমার মতো সবাই বিশ্বাস করবেন যে আমরা দেশের জন্য হয়তোবা সেই শহীদ জিয়া এবং বেগম জিয়ার সন্তান তারেক জিয়া, অনেকে তাকে তারেক রহমান বলেন না, তারেক জিয়া বলেন, গ্রামেগঞ্জের মানুষ। তো আমি বলতে চাই যে দেশের জন্য হয়তোবা দেশের জন্য একবার হয়তোবা তাদেরই সন্তান আমরা তারেক জিয়ার উপরে ভরসা রাখতে চাই, এবং সেই ভরসা রাখার জন্য তিনি কিছু স্বপ্ন দেখিয়েছেন। সেটা হচ্ছে 2022 সালের ডিসেম্বর মাসে বিএনপি 27 দফা একটা কর্মসূচি ঘোষণা করে, যেটা ছিল একটা 2017 সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ভিশন 2030 রাষ্ট্র গঠনের যে পরিকল্পনা ছিল সেটার একটা কন্টিনিউশন। এবং সেটাকে বিএনপি একটা চমৎকার কাজ করেছে যে ফ্যাসিবাদ বিরোধী গণতন্ত্রকামী যত রাজনৈতিক দল ছিল সকল রাজনৈতিক দলকে একই প্ল্যাটফর্মে এনে একসাথে কাজ করে সেটাকে 31 দফায় পরিণত করে, এবং সেই 31 দফার কিছু সুন্দর সুন্দর ফাইন্ডিংস আছে যেগুলো আমরা আসলেই চমকপ্রদ হচ্ছি। যে আপনি দেখছেন যে জাতীয় সরকারের একটা চমৎকার ধারণা এসেছে যে বিএনপি পক্ষ থেকে বলা হচ্ছে তারা যদি ক্ষমতায় যায়, এবং তারা বলতে চাচ্ছে যে তারা রাষ্ট্র ক্ষমতায় না, তারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যেতে চায়, এবং রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যদি তারা যায়ও তখন যারা অন্যান্য দল যারা আছে, যারা জিততে পারবে না বা বিভিন্নভাবে, এটা অবশ্যই একটা ফরম্যাট আসবে, কারণ এটা এখনো ফুললি ডেসক্রাইব না যে কিভাবে হবে। জাতীয় সরকার গঠনের মাধ্যমে পুরো দেশকে একত্রিত করে এবং সেটাকে দ্বিকক্ষ বিশিষ্ট একটা সংসদের ফর্মে এনে সেই জায়গাটায় পুরো দেশকে একত্রিত করে দেশ পরিচালনার একটা স্বপ্ন দেখছে বিএনপি। আমার মনে হয় এই স্বপ্নটার উপরে আমাদের সকলের আস্থা রাখা উচিত। এবং আমি ছোট্ট করে বলতে চাই, আমার যারা এবারে আন্দোলনে নেতৃত্ব ভাগে ছিল, বিশেষ করে যারা সমন্বয়করা, প্রত্যেকে মানে আমাদের ছোট ভাই কারণ আমি এদেরকে কাছ থেকে দেখেছিও, আমি মনে করবো যে তাদেরও বিএনপিকে প্রতিপক্ষ ভাবার কোনো সুযোগ নাই। আমরা দেখছি বিভিন্নভাবে হয়তোবা তারা ভয়ও পাচ্ছে, বা আমি মনে করি না যে এখানে ভয় পাওয়ার সুযোগ আছে, কারণ বিএনপি দমন পীড়নের রাজনীতি করেন নাই। আপনি একটা ছোট্ট উদাহরণ দিই, আপনি দেখবেন 2001 থেকে 6 সালে বিএনপি যখন ক্ষমতায় ছিল,
দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তার পুত্র বিএনপির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে অজস্র কার্টুন হয়েছে, অজস্র ট্রল হয়েছে, বিভিন্ন পত্রিকার প্রথম পাতায় বড় করে কার্টুন ছাপানো হয়েছে। এগুলোকে রোধ করার জন্য, বাক স্বাধীনতা রোধ করার জন্য বিএনপি কখনো দমন নিপীড়নের জন্য কাজ করেন নাই। সো আমি মনে করি যে আমার ছোট ভাইরা বিএনপিকে প্রতিপক্ষ না ভেবে তারা রাজনৈতিক দল গঠন করতে চাইলে তারা অবশ্যই রাজনৈতিক দল গঠন করুক, এবং অবশ্যই কারো প্ররোচনায় নয়, এককভাবে। জি, আপনার কাছে আমার যে প্রশ্ন ছিল মূলত সেই দিক থেকে আপনি একটু অন্য দিকে গেছেন, আমরা এই প্রসঙ্গেও আলোচনা করব। আপনার কাছে আরেকটি বিষয় আমি একটু বলছি, আপনি প্লিজ, সেটা হচ্ছে যে আপনি ভারতের বিরুদ্ধে কথা বলেছেন, এবং আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া তাদের রাজনৈতিক এবং বিদেশ নীতিকে পর্যবেক্ষণ করলে দেখা যায় একটা বাক্যেই আমার মনে হয় যে এটা আপনার ওই উত্তরটা হয়ে যাবে। সেটা হচ্ছে যে দেশের অনেক বন্ধু আছে, প্রভু কেউ নয়। এটা কিন্তু তাদের দুইজনেরই ফিলোসফি ছিল, এবং আই এম ভেরি শিওর তাদের পরবর্তী যিনি আসছেন দায়িত্বে তারও ফিলোসফি এইটাই থাকবে, এটাই হবে। তো এখন এই চলমান রাজনীতিতে একটা বা বর্তমান প্রেক্ষাপটে কেন যেন একটা কথা বিভিন্ন জায়গায় জনমানসে ফুটে উঠেছে বা গেঁথে গেছে বা তৈরি হয়েছে যে বিএনপি ভারতের ব্যাপারে বা আওয়ামী লীগের ব্যাপারে, আওয়ামী লীগ নিষিদ্ধ করার ব্যাপারে এই সমস্ত জায়গায় একটু নমনীয় অবস্থা নিয়েছে, বিরোধিতা করছে। তো সেই জায়গা থেকে আপনি ওই দুটো বিষয়কে কিভাবে মিলাবেন? আমার মনে হয় যে এটা মানে আপনার প্রশ্নটায় আমি মনে করি যে আংশিক অসম্পূর্ণতা আছে, কারণ বাংলাদেশে 5ই আগস্টের পরে ভারতের বিরুদ্ধে দুইটা বড় মুভমেন্ট হয়েছে। একটা হচ্ছে ভারতের হাই কমিশন কার্যালয় অভিমুখে পদযাত্রা, সেটা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল এবং জাতীয়তাবাদী ছাত্র দল, এবং তারই পরবর্তীতে 2-3 দিন পরে আখাউড়া সীমান্ত অভিমুখে একটা লং মার্চ হয়েছে। ইট ওয়াজ আ বোল্ড স্টেটমেন্ট। আমার মনে হয় যে এরকম কর্মসূচি বা এরকম চোখে চোখ রেখে, আপনি যেটা বলেছিলেন, চোখে চোখ রেখে কথা বলার মতো গাটস, দ্য বিএনপি হ্যাভ দ্য গাটস, এবং শিওরলি বিএনপি অবশ্যই চোখে চোখ রেখে কথা বলার। আপনার আলোচনা খুব পরিষ্কার। আপনি এর আগে একটু কথা বলেছেন রাজনৈতিক দল গঠনের ব্যাপারে, বিশেষ করে ছাত্রদের পক্ষ থেকে যে রাজনৈতিক দল গঠনের একটা প্রক্রিয়া চলছে, উদ্যোগ নিয়েছে এবং এ নিয়ে নানামুখী আলোচনা বের হচ্ছে। আমরা সেই সম্পর্কেও একটু আলোচনা করতে চাই। সাংবাদিক রাশেদ, আপনি এই বিষয়টাকে কিভাবে দেখছেন? এবং আপনার কাছে প্রশ্ন হচ্ছে যে যদি ছাত্ররা রাজনৈতিক দল গঠন করে তাহলে সেটা জাতীয় রাজনীতিতে কতটা প্রভাব ফেলতে পারবে এবং তারা রাজনৈতিক দল গঠনে কতটা সফল হতে পারবে? আমরা কিন্তু আওয়ামী লীগ বিএনপির বাইরে কোনো রাজনৈতিক দলকে সেইভাবে সফল হতে দেখিনি। আমি আমার এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে একটু ভারতের প্রসঙ্গে আসতে চাই। আমরা আলোচনার শেষ পর্যায়ে আছি, যদি সংক্ষেপে। আমাদের অন্তর্বর্তীকালীন সরকার, আপনি যদি দেখেন যে শুরু থেকে কিন্তু ভারতের বিষয়ে একটা কঠোর একটা অবস্থান নিয়েছে, এবং আপনি আমাদের যিনি মাননীয় প্রধান উপদেষ্টা, উনি কিন্তু দায়িত্ব নেওয়ার পরপর ইন্ডিয়ার একটা মিডিয়াতে উনি সাক্ষাৎকার দিয়ে বলেছিলেন যে ভারত যদি বাংলাদেশের বিষয়ে তাদের অবস্থান পরিবর্তন না করে তাহলে কিন্তু 7 সিস্টারকে নিয়ে আমরা ভাববো, এরকমটা। আমি বলছি যে এই ধরনের একটা কড়া মেসেজ কিন্তু উনি দিয়েছিলেন। আমি ভারতের বিষয়ে শুধু একটু বলবো যে ভারত একটি বড় গণতান্ত্রিক রাষ্ট্র, আমাদের বন্ধুপ্রতিম রাষ্ট্র আমরা বলতে চাই, এবং আমি মনে করি যে আওয়ামী লীগের সাথে সম্পর্ক না, বাংলাদেশের জনগণের সাথে, মানুষের সাথে সম্পর্ক ভারত নিশ্চয়ই চিন্তা ভাবনা করবে। আর আপনি যেটি বলছেন রাজনীতির ছাত্রদের যে রাজনৈতিক দল গঠনের কথা, শোনেন, জুলাই বিপ্লবের যে একটা আকাঙ্ক্ষা ছিল আমাদের, সেই জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষার উপর দাঁড়িয়ে একটি রাজনৈতিক দল কিন্তু ছাত্ররা করতেই পারে, কারণ তারা যে মুভমেন্ট হয়েছে, মুভমেন্টে তারা ফ্রন্টে ছিলেন। কিন্তু বিষয়টা হচ্ছে যে আপনি রাষ্ট্রের যে কাঠামোর যে শক্তি, সেটাকে ব্যবহার করে রাজনৈতিক দল গঠন করছেন কিনা, এটা কিন্তু বড় প্রশ্ন। কারণ করেন তাহলে কিন্তু মানুষ আপনার ওইটাকে ভালোভাবে নিবে না। তা আমার মনে হয় আমরা যতটুকু শুনেছি যে আমাদের অ্যাডভাইজার কাউন্সিলে যিনি 3 জন উপদেষ্টা রয়েছেন ছাত্রদের পক্ষ থেকে, আমরা জানি যে 2 জন উপদেষ্টা পদত্যাগ করবেন, এরকম একটা গুঞ্জন বা এরকম একটা কিন্তু আপনি এমন কথা বের হয়েছে যে নাহিদ ইসলাম রাজনৈতিক দলের প্রধান হবেন এবং তিনি খুব শিগগিরই পদত্যাগ করবেন। এই ঘটনাটা আমিও শুনেছি, আশা করি সেরকমই কিছু হবে। কিন্তু বিষয়টা হলো যে আপনি যেটা বলছেন যে নতুন রাজনৈতিক দল গঠন করে বাংলাদেশের সামগ্রিক রাজনীতিতে তারা কতটুকু প্রভাব ফেলতে পারবে, জানেন, দেখেন জুলাই বিপ্লবে যে জন আকাঙ্ক্ষা, এটার প্রতি আমাদের সবার একটা সমর্থন রয়েছে। ছাত্রদের বিষয়টা যে বিএনপিরও কিন্তু হচ্ছে, যদি বলেন যে এই যে আওয়ামী লীগের বিরুদ্ধে, ফ্যাসিজমের বিরুদ্ধে কিন্তু লড়াই করার একটা দীর্ঘ সংগ্রাম রয়েছে, তো তাদেরও কিন্তু একটা ভূমিকা আছে। বা আপনি যদি আরেকটা রাজনৈতিক শক্তি জামাত ইসলাম সহ অন্যদেরও ভূমিকা আছে, যারা
আওয়ামী লীগের বিরুদ্ধে ছিল। সো এখানে কিন্তু ছাত্রদের একদম সহজ হবে না, এই জন্য যে তারা কিন্তু একটা নতুন দল এবং মানুষের কাছে তাদের বার্তা পৌঁছে দেওয়ার জন্য, যে নির্বাচনটা যদি আপনি মনে করেন যে ডিসেম্বরের আগে হয়ে গেল, সেক্ষেত্রে এই যে একটি নতুন দলকে যে সংগঠিত করা, এটা তাদের জন্য কিন্তু চ্যালেঞ্জ। এই জন্য এই জায়গায় সংশয় আছে। আমরা আলোচনার একেবারে শেষ পর্যায়ে ব্রিগেডিয়ার জেনারেল রোকন, আপনার কাছে আমরা একটা বিষয় জানতে চাই এবং এই আলোচনার মধ্য দিয়ে আপনার বক্তব্য বা আপনার আলোচনার মধ্য দিয়ে আজকের টেবিল টক শেষ হবে বলে আশা করছি। প্রশ্নটি হচ্ছে যে ছাত্ররা রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছে, তার আগে জুলাই আগস্ট বিপ্লবের বা পরিবর্তনের নেতৃত্ব মূলত তারাই দিয়েছে, আমরা আপাত দৃষ্টিতে যা দেখি। এখন তারা রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছে, এর মাঝখানে ধানমন্ডির ঘটনা ঘটে গেছে এবং গাজীপুরের ঘটনা ঘটে গেছে। গাজীপুরের ঘটনায় বিশেষ করে দেখা গেছে যে আমাদের ছাত্র সমন্বয়করা বা শিক্ষার্থীরা খানিকটা নিরাপত্তাহীন খানিকটা, এবং তারপরেই কিন্তু অপারেশন ডেভিল হান্ট শুরু হয়েছে। আজকের আলোচনার প্রধান বিষয়বস্তু ছিল এটি। তো এইরকম একটা প্রেক্ষাপটে এই যে ছাত্র জনতার যে আন্দোলন, তাদের যারা সমন্বয়ক, তাদের যারা নেতা এবং নতুন করে রাজনৈতিক দল যারা গঠন করতে যাচ্ছেন, তারাও আমাদের দেশের ভবিষ্যৎ এবং নিশ্চয়ই নেতৃত্বে তারা থাকবেন ডে বাই ডে, দিনের পর দিন। সময়ের ব্যবধানে তারা আরও বেশি সংখ্যাই বাড়বে এবং বিভিন্ন পজিশনে বিভিন্ন পর্যায়ে নেতৃত্ব দেন। এক্ষেত্রে তাদের নিরাপত্তাটা আমরা কিভাবে দিতে পারি এবং তাদের নিরাপত্তা রক্ষার জন্য রাষ্ট্রের পক্ষ থেকে বা আমাদের পক্ষ থেকে কি করা উচিত? ওইটার আগে জাস্ট আমি আসছি ওই পয়েন্টে। ওইটার আগে আমি আমাদের আলোচনা মনে হয় 2-2.5 মিনিট পাবো। বলতে চাচ্ছি যে দেখেন, আমাদের এই ছাত্র আন্দোলনের এরাই হচ্ছে আমাদের সূর্য সন্তান, এরা আমাদের জাতীয় বীর। এদেরকে যদি আমরা সুরক্ষা করতে না পারি, কারণ এদেরকে হান্ট করার জন্য আমরা এর ভিতরে দেখেছি যে আমাদের ভিতরেই একটা মহল, ইভেন কি বিরোধী দলগুলো, বিভিন্ন দল তাদেরকে মেলাইন করার জন্য, তাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য, তাদেরকে সাইডলাইনে নিয়ে যাওয়ার জন্য তাদের নামে বিভিন্ন অপবাদ এবং কিছু দালাল সাংবাদিক এবং ইউটিউবার তাদের নামে মিথ্যা প্রচারণা চালাচ্ছে, যাতে তাদের ভাবমূর্তিটা ক্ষুণ্ণ হয়, জনগণের সাথে তাদের একটা দূরত্ব সৃষ্টি করে দেওয়া যায়। কিন্তু আমার কথা হচ্ছে যে দেখেন, যেই জাতি বীরকে সম্মান দিতে জানে না, সেই জাতি আর কোনো দিন বীর জন্ম দিবে না। কাজে আজকে আমরা এই সাহসী যোদ্ধাদের যদি সম্মান না দিই, তাদেরকে যদি নিরাপত্তা প্রদান না করে, আজকে তাদের জীবনের নিরাপত্তা হুমকির সম্মুখীন। আপনি দেখেন এর ভিতরে কয়েকবার এই যে সার্জিস, হাসনাত টাসনাত, এরা এদেরকে গাড়ি চাপা দিয়ে মারা দেওয়ার চেষ্টা করছে এবং বিভিন্নভাবে। তো আমার কথা হচ্ছে যে এদেরকে সমালোচনা নয়, এই ছাত্রদেরকে আমাদের সাপোর্ট করতে হবে এবং এদেরকে আমাদের সম্মান দিতে হবে। আপনারা চিন্তা করে দেখেন, আজকে যদি ওরা এই আন্দোলন না করতো, সফল না হতো, কি হতো আপনি বলেন? কোথায় থাকতেন? কথা বলতে পারতেন? আজকে আমি যেভাবে খোলামেলা কথা বলছি, আপনি পারতেন না। দেশের মানুষের কথাই বলেন। কাজেই শুধু বললেই হলো না, আমরাও তো আন্দোলন করছি। হ্যাঁ, আন্দোলন ছাত্র জনতা, আপামর জনসাধারণ, সকল স্তরের মানুষ করছে, কিন্তু এই ছাত্ররাই কিন্তু এইটার নেতৃত্বে ছিল এবং তারাই কিন্তু ফাইনালি ইগনাইট করছে এবং সফলতার জন্য করছে, রক্ত ঝরাইছে, বুক চেতাই দিছে। তো এখন কৃতিত্বের দাবিদার নিয়ে ওই যেরকম স্বাধীনতার ঘোষণা, মেজর জিয়ার স্বাধীনতা ঘোষণা নিয়ে আরেকটা দল অস্বীকার করতে চাইছে সারা জিন্দেগি মিথ্যা বয়ান দিয়ে। তো এইভাবে হয় না, মিথ্যা বয়ান দিয়ে, অপবাদ দিয়ে কোনোদিন সত্যকে করা যায় না। এরা আমাদের সূর্য সন্তান, এদেরকে নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। আর দল গঠনের কথা যেটা বলতেছেন, যে দেখেন, এইটা আমি বলবো আমাদের সব দলে লিডারশিপ ডেভেলপমেন্টের কোনো প্রসেস নাই। আপনি দেখেন সব দলে এখন বৃদ্ধ, প্রবীণ, অসুস্থ, হাত ভাঙা, পা ভাঙা, ক্র্যাশ নিয়ে ঘুরতেছে। এরা এখনও স্বপ্ন দেখতেছে মন্ত্রী, এমপি হওয়ার জন্য। কাজে আমি বলবো রাজনৈতিক দলগুলো আপনাদের সংস্কার করা উচিত। হ্যাঁ, আপনারা মুরব্বীর আসনে থাকেন, নতুন নেতৃত্বকে আপনার সামনে আনেন। কাজে এই দল যদি, ছাত্ররা যদি একটা আন্দোলনের, যেটা বাংলাদেশে প্রথম এই ধরনের হবে, একটা রাজনৈতিক দল গঠন করে, এবং রাজনীতি, আরে ভাই একদিনে তো হয় না, রাষ্ট্র পরিচালনা তো একদিনে হয় না, আপনাকে এটা যে প্রসেসে যাইতে হবে। জি, আলোচনা শেষ করুন। ব্রিগেডিয়ার জেনারেল রোকন, আপনি চমৎকার বলেছেন। আপনার সাথে সুর মিলিয়ে আমিও বলতে চাই যে বাংলা সবার, আমাদের একেবারে হাতে সময়, আমার 5 সেকেন্ড আমি বলি যে ছাত্রদের পক্ষ থেকেও, আমি স্যারের কথার সাথে একমত, তাদের পক্ষ থেকেও আমরা করেছি, এই ধারণাটা থেকেও তাদেরও বের হওয়ার প্রয়োজন আছে। জি, ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক, আমরা আলোচনায় ছিলাম
আলোচনার বিষয়বস্তু ছিল চরম রাজনীতি এবং অপারেশন ডেভিল হান্ট। এই অপারেশন ডেভিল হান্ট নিয়ে অনেক কিছু ঘটছে এবং অনেক কিছু ঘটবে। তারপরেও আমরা মনে করি যে ছাত্র সমন্বয়কদের হাত ধরে বাংলাদেশ মুক্তি পেল এবং যাদের কারণে আজকে আমরা দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি বলে বলছি, তাদেরকে আসলে নিরাপত্তা দেওয়া উচিত। রাষ্ট্র এবং রাজনৈতিক দলগুলো সে বিষয়টি ভাববে। আশা করছি এরপর থেকে তাদের ব্যাপারে আরও সহনীয় নমনীয় মনোভাব দেখাবে সবাই। আপনারা সবাই ভালো থাকবেন। আর আগামী আলোচনা আপনাদের সাথে আবার অন্য কোনো একটা বিষয় নিয়ে করব। ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সঙ্গে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। খোদা হাফেজ।